আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেনও। দিন শেষে সূচক 2.30 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,130 পয়েন্টে এবং চলতি বছরের সূচকের এটি হচ্ছে সর্বনিম্ন অবস্থান। এর পাশাপাশি আপনাদেরকে একটি কোম্পানি তথ্য জানিয়ে রাখি। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানিটির এজিএম এর তারিখ 1 ফেব্রুয়ারি এর পরিবর্তে 15 ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব দিন শেষে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে ছিল কোন কোন কোম্পানিগুলো। এছাড়া টপ গেইনার এবং টপ লুজারের অবস্থানও আপনাদেরকে জানিয়ে দিব। এবং টপ ট্রেডে আমরা যেহেতু দেখেছি লেনদেনের পরিমাণ কিন্তু গতকালের চেয়ে কিছুটা বেড়েছে। আমরা আজকে দেখেছি আজকেও 350 থেকে 400 কোটি টাকার মধ্যেই লেনদেন হয়েছে, তবে গতকালের তুলনায় কিছুটা লেনদেন বেড়েছে আজ। এছাড়া আপনাদেরকে আরও অন্যান্য খবর জানিয়ে দিচ্ছি। ঢাকা শেয়ার বাজারে আপনারা জানেন যে এর আগে গতকাল সূচকের অবস্থান ছিল 5,132 পয়েন্ট, যেটি ছিল এই বছরের চলতি বছরের সর্বনিম্ন অবস্থান। এবং আজও সারাদিন সূচকের মিশ্র প্রবণতা ছিল। দিন শেষে সূচক শেষ হয়েছে 5,130 পয়েন্টে, যে কারণে বলা যাচ্ছে যে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। এছাড়া আপনারা জানেন ঢাকা শেয়ার বাজারে বেশ কিছু নিউজ রয়েছে। এই নিউজগুলো আপনাদেরকে আমি একের পর এক জানিয়ে দেব। এবং আজকে আমরা দেখেছি বেশ কিছু কোম্পানি তাদের ইপিএস ঘোষণা করেছে। এর মধ্যে কিছু কিছু কোম্পানির ইপিএস কমেছে গত অর্থ বছরের তুলনায়। এছাড়া আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে কিছু কিছু কোম্পানির ইপিএসও বৃদ্ধি পেয়েছে। যেমন আমি বলতে পারি ইস্টার্ন হাউজিং লিমিটেড, এই কোম্পানিটির আরেকটি নিউজ এসছে যে এই কোম্পানিটির জমি বিক্রি ক্ষেত্রেও প্রবৃদ্ধি এসছে এবং ফ্ল্যাট বিক্রি ক্ষেত্রেও প্রবৃদ্ধি এসেছে, যে কারণে আমরা আজকে টপ ট্রেডে এই কোম্পানিটিকে দেখেছিলাম দিনের শুরুতে এবং গেইনারেও দেখেছিলাম। এখন আপনাদেরকে প্রকৃত চিত্র দেখে দিচ্ছি দিন শেষে ঢাকা শেয়ার বাজারে কোন কোন কোম্পানিগুলো ছিল টপ ট্রেডে। টপ ট্রেডে আমরা এখন দর্শক কিছুক্ষণ অপেক্ষা করছি। এই মুহূর্তে আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। এছাড়া লিস্টগুলো আপনাদেরকে খুব সংক্ষেপে আমি জানিয়ে দেব। তাছাড়া জানেন যে ঢাকা শেয়ার বাজারে গতকাল পর্যন্ত ছিল 18 কার্য দিবস, আজ পর্যন্ত হচ্ছে 19 কার্য দিবস। এই 19 কার্য দিবসের মধ্যে যে সূচকের অবস্থান রয়েছে সেটি রয়েছে মাত্র 5,130 পয়েন্টের মধ্যে এবং এটি হচ্ছে সূচকের সর্বনিম্ন অবস্থান। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই পুরো বছরে সর্বোচ্চ লেনদেন হয়েছিল 499 কোটি টাকা এবং এটি 500 কোটি টাকার কাছাকাছি। এছাড়া আমাদের লেনদেনের এভারেজ কিন্তু 300 থেকে 350 কোটি টাকার মধ্যে রয়েছে। দর্শক, আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। আমরা ডিএসসি টপ রেটটা একটু পরে দেখে নিব। টপ গেইনার যে সকল কোম্পানি রয়েছে এর মধ্যে প্রথম অবস্থান রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, এটি 9.84% বৃদ্ধি পেয়েছে, লেনদেন হয়েছে 4,64,00,000 টাকার মতো। দ্বিতীয় অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এটি শতাংশের দিক থেকে 9.68% বৃদ্ধি পেয়েছে, লেনদেন হচ্ছে 7,20,00,000 টাকার মতো। রেণুক যজ্ঞেশ্বর তৃতীয় অবস্থান রয়েছে, এটি লেনদেন হয়েছে কিছুটা কম কিন্তু শতাংশের দিক থেকে 7.50% বৃদ্ধি পেয়েছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল 6.78% বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন হয়েছে 5,87,00,000 টাকার মতো। পঞ্চম অবস্থান রয়েছে আনলিমা ইয়ার্ন, এটি 6.11% বৃদ্ধি পেয়েছে, লেনদেন হয়েছে 1 কোটি। অ্যাকচুয়ালি দর্শক জানিয়ে দিচ্ছি 14 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এই কোম্পানিটি, যেহেতু 1.4 মিলিয়ন, 14 লাখ টাকা। আমরা দেখে নিলাম প্রথম 5টি কোম্পানি। এখন দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থানে দিন শেষে কোন কোন কোম্পানিগুলো ছিল। ষষ্ঠ অবস্থানে ছিল অলটেক্স ইন্ডাস্ট্রিজ, 5.67% বৃদ্ধি পেয়েছে দিন শেষে। প্রাইম টেক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5.15% বৃদ্ধি পেয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ 5.05% বৃদ্ধি পেয়েছে। জুট স্পিনার্স রয়েছে নবম অবস্থানে, 4.99% বৃদ্ধি পেয়েছে এবং হাক্কানি পাল্প পেপার রয়েছে দশম অবস্থানে, প্রায় 5% মতো বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের আজ দিন শেষে টপ গেইনারে কোন কোন কোম্পানিগুলো ছিল। এখন আমরা দেখার চেষ্টা করব টপ লুজারে দিন শেষে কোন কোন কোম্পানিগুলো ছিল। টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, এই কোম্পানিটি 7.43% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে বিডি থাইফুড, 6.12% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে প্রাইম ফাইন্যান্স, 4.76% দর হারিয়েছে। ক্যাপিটেক জিবি ফান্ড, এই ফান্ডটি 4.05% দর হারিয়েছে। ওয়াইম্যাক্স 4% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম টপ লুজারের প্রথম 5টি অবস্থান। এখন আমরা অপেক্ষা করছি ষষ্ঠ থেকে দশম অবস্থানের জন্য। ষষ্ঠ অবস্থানে রয়েছে টপ লুজারে মিথুন নিটিং,
সপ্তম অবস্থানে শাইনপুকুর সিরামিক্স, অষ্টম অবস্থানে আর্গন ডেনিম, নবম অবস্থানে ওরিন ইনফিউশন, দশম অবস্থানে টুং হাই। এবং আমরা দেখতে পাচ্ছি মিতু নিটিং 4% দর হারিয়েছে, শাইনপুকুর 3.55% দর হারিয়েছে, আর্গন ডেনিম 3.49% দর হারিয়েছে, ওরিন ইনফিউশন 3.36% দর হারিয়েছে এবং টুং হাই 3.33% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ গেইনার এবং লুজার অবস্থান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাই, আপনি জানলেন যে পুঁজিবাজারের যে সূচকের অবস্থান চলতি বছরের সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আরেকটি বিষয় অ্যাড করি যে আসলে 10 টাকার নিচে, ফেস ভ্যালুর নিচে রয়েছে প্রায় 100-এরও বেশি কোম্পানি। এই সার্বিক পরিস্থিতি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে স্যার? সার্বিক পরিস্থিতি আমি বলবো যে খুব হতাশাব্যঞ্জক, ইন দ্য সেন্স যে বাজার অত্যন্ত লো লেভেলে আছে এবং বহু বিনিয়োগকারীর হয়তো অনেক ক্ষতি হয়েছে বা হচ্ছে। সেই পরিস্থিতিতে বাজারকে আমি স্বাভাবিক বলবো না, আবার অস্বাভাবিক বলবো না, এই জন্য যে ওভারঅল আমাদের যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, এখানে অর্থনৈতিক যে অবস্থা, সেটার একটা রিফ্লেকশন পুঁজিবাজারে পড়াটা খুব স্বাভাবিক। আমাদের এখন লো রিজার্ভ আছে, আমাদের মুদ্রাস্ফীতি প্রায় ফুড মুদ্রাস্ফীতি প্রায় 13%, সার্বিকভাবে 10%-এর উপরে। আমাদের একটা রাজনৈতিক অস্থিরতা চলছে এবং এ ধরনের অস্থিরতার কারণে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দুটাই খুব বেশি আশা করা যায় না এবং পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমাদের স্টক মার্কেটও আপনি দেখবেন বৈদেশিক ইনভেস্টমেন্ট বেশ কমে গেছে। এরপরে খুব হাই রেট অফ ট্রেজারি বন্ড, সুতরাং যারা বড় বড় যারা বিনিয়োগকারী তারা স্বাভাবিকভাবে প্রলুব্ধ হচ্ছে প্রায় 12.5% নিশ্চিত গ্যারান্টি যুক্ত গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের দিকে, এবং এ কারণে ব্যাংক থেকে হয়তো মানি ফ্লো ক্যাপিটাল মার্কেটে করছে না। স্যার, আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে পুঁজিবাজারে যে বিনিয়োগকারী থাকে, আমরা দেখেছি এর আগেও ট্রেজারি বন্ড, বিল, মানি মার্কেটে চাঙ্গা থাকা সত্ত্বেও অনেক বিনিয়োগকারী কিন্তু পুঁজিবাজারেই থাকে। আর আরেকটি বিষয় ছিল যে অর্থনৈতিক যে বিভিন্ন ইন্ডিকেটর রয়েছে, খারাপ থাকা অবস্থায় আমরা পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা এর আগে দেখেছি। তাহলে এই ক্ষেত্রে কি অর্থনৈতিক অবস্থায় পুঁজিবাজার চাঙ্গা না হওয়ার কারণ হতে পারে? আমার মনে হয় না যে সার্বিক ম্যাক্রো ইকোনমিক অবস্থা এরা গত 2 বছরে যেরকম আছে এতটা খারাপ অবস্থা আমি দেখি নাই বহুদিন। আমি কোনো সময় দেখিনি এতটা ম্যাক্রো খারাপ অবস্থা। তো এই যেমন ব্যাংকে আপনার হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, ব্যাংকে দেখে গভর্নমেন্টকে হেভিলি ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে, মুদ্রাস্ফীতি প্রায় 13%-এর কাছাকাছি, হুইচ ইজ রেকর্ড। এটা কন্ট্রোল করার জন্য নীতি সুধার বাড়িয়ে দিতে হচ্ছে, আবার গভর্নমেন্টকে মুদ্রা সরবরাহ করতে হচ্ছে বেশি, তার কারণ গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ আসছে না। এর ফলে ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। তো এই ধরনের একটা পরিস্থিতি আমরা কিন্তু সাম্প্রতিক কালে দীর্ঘকালীন ধরে এই ধরনের পরিস্থিতি আমরা দেখছি না, গত 2-3 বছর ধরে যেটা দেখছি। মাঝখানে প্রায় 1.5 বছর আমাদের ফ্লোর প্রাইস দিয়ে এটাকে আর্টিফিশিয়ালি আটকে রাখা হয়েছিল। সেটা ফ্লোর প্রাইসটা একটা বিরাট ক্ষতি করেছে, যে ফ্লোর প্রাইস থাকার কারণে এখন দেশি বড় বড় ইনভেস্টর এবং বিদেশি ইনভেস্টররাও তাদের টাকা আটকে যেতে পারে ধরনের একটা ভয়ে হয়তো আসতে চাইছেন না। জি স্যার, আপনার কথার প্রসঙ্গ ধরে এই যে ফ্লোর প্রাইসের মতো হঠকারী যে সিদ্ধান্ত, এরকম আরও অনেক সিদ্ধান্ত এসছে যেটি পুঁজিবাজারকে ক্রমে পতনের দিকে ঠেলে দিয়েছে। আপনার মতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান যে কমিশন রয়েছে তাদের পারফরমেন্সকে আপনি মূল্যায়ন করবেন কিভাবে? তার কি সঠিকভাবে পুঁজিবাজারকে বুঝতে পারছে? এখন পরপর দুটো যে রেগুলেটর আমাদের এসেছে 2011 থেকে, আমার মনে হয় সাম্প্রতিক কালে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, এবং অভিযোগ ছিল তাদের নানা ধরনের
ইভেন দুর্নীতির অভিযোগও তাদের বিরুদ্ধে ছিল। আমি জানি না, কিন্তু দুর্নীতির অভিযোগও তাদের বিরুদ্ধে ছিল। এরপরে তাদের বিরুদ্ধে খুব নিম্নমানের কোম্পানিকে বাজারে আইপিওতে নিয়ে আসা, বিভিন্ন কোম্পানিতে কাছ থেকে নানা ধরনের ব্যাড প্র্যাকটিস করা, এ ধরনের বহু অভিযোগ ছিল। কিন্তু বর্তমান রেগুলেটর যারা কাজ করছেন, এদের বিরুদ্ধে আমি এ পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ শুনি নাই। সেদিক থেকে তারা ভালো, তারা চেষ্টা করছেন। তাদের সবকিছু সত্ত্বেও যে সমস্যাটা আছে, তাদের অভিজ্ঞতার অভাব আছে। কারণ তারা, আমার মনে হয়, পুঁজিবাজারের অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে সেখানে নেই। এবং সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করা বা ব্যাংকিং সেক্টরে কাজ করা আর পুঁজিবাজারে কাজ করা কিছুটা ডিফারেন্ট আছে। যেমন এই কমিশন এত চেষ্টা করা সত্ত্বেও তারা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার অনেক চেষ্টা করছেন, কিন্তু তারপরেও যেটা রেগুলেটরের একটা মার্কেট ফ্রেন্ডলি একটা ভাবমূর্তি থাকা উচিত, সেইটা আমার মনে হয় এখন পর্যন্ত তারা ডেভেলপ করতে পারে নাই। বাজার এখনো পর্যন্ত আশ্বস্ত হয় নাই যে রেগুলেটররা মার্কেট ফ্রেন্ডলি, দে আর ট্রাইং টু হেল্প দ্য ইনভেস্টার্স। জি স্যার, আপনার কাছে জানতে চাই যে রেগুলেটররা মার্কেট ফ্রেন্ডলি হবে কিভাবে, এবং আপনি যেটা বলছিলেন অভিজ্ঞতার অভাব, এই অভিজ্ঞতার অভাব কিভাবে পূরণ করা যায়? অভিজ্ঞতার অভাব তো অভিজ্ঞতা দিয়েই পূরণ করা যায় না, মানে কোনো এক্সপার্ট অপিনিয়ন নেওয়া যায় কিনা? নেওয়া যায়, অবশ্যই তারা তো ওপিনিয়ন নেওয়া যায় এবং নিচ্ছেন। তারা বিভিন্ন ধরনের কমিটি করেছেন, বিভিন্ন ধরনের টাস্ক ফোর্স করেছেন। তো এদের মধ্যে কি ধরনের টাস্ক ফোর্স, তারা কি পরামর্শ দিচ্ছে আমার জানা নেই। তবে সবচেয়ে বড় কথা, তাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য যারা মার্কেট প্লেয়ার আছে, যারা তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তোলাটা অত্যন্ত প্রয়োজন কিন্তু রেগুলেটরের। এই সম্পর্কটা কতদূর গড়ে উঠেছে আমি জানি না, এবং তাদের আস্থা অর্জন কিন্তু প্রথম ধাপ। তাদের আস্থা যদি আপনি না পান, তাহলে সাধারণ বিনিয়োগকারীর আস্থা পাওয়াটা কিন্তু খুব কঠিন হবে। জি স্যার, সাধারণ বিনিয়োগকারীর আস্থার পাশাপাশি আপনার কাছে জানতে চাই যে টাস্ক ফোর্স নিয়ে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা। আর আপনি জানেন যে ফোকাস গ্রুপও গঠন করা হয়েছে গতকাল। সো এই দুইটি গ্রুপই, টাস্ক ফোর্স এবং ফোকাস গ্রুপ, তাদের নিয়ে কোনো পরামর্শ আছে কিনা? আমার তাদের প্রতি আবার তেমন কোনো পরামর্শ নাই। তারা হয়তো অনেকেই অভিজ্ঞ লোক, আমার চাইতে বেশি অভিজ্ঞ লোকই বলে আমার মনে হয়। সুতরাং তারা তাদের পরামর্শ দেবেন। তবে আমার মনে হয় যে টার্মস অফ রেফারেন্স যে দেওয়া হয়েছে, প্রায় 17টা 18টা টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে টার্মস অফ টাস্ক ফোর্সকে। এত বেশি টার্মস অফ রেফারেন্স দেওয়ার ফলে মূল ফোকাসটা কিন্তু ডাইলিউটেড হয়ে যায়। এইটা মূল কোনটা, আমি 3টা 4টা যদি আমার থাকতো, মানে টিওআর থাকতো, তাহলে আমি ফোকাসটাকে একটা পরামর্শ দিতে পারতাম। এখন হয়তো ডাইলিউটেড হয়ে যাবে। আমার বিবেচনায় টাস্ক ফোর্সের 2টা জায়গায় খুব বেশি তাদের পরামর্শ প্রয়োজন। একটা হচ্ছে মার্জিন রুল। এই মার্জিন রুলে একটা কিছু বহুদিন ধরে মার্জিন রুলটা ব্যবহৃত হচ্ছে, অপব্যবহৃত হচ্ছে। এটাতে নেগেটিভ সৃষ্টি হচ্ছে, ফোর্সটা সেল হচ্ছে। সুতরাং কিভাবে এই মার্জিন রুলটা নিয়ন্ত্রণ করা যায় এবং রুলটা কিভাবে পরিবর্তন করা যায়, মার্কেট ফ্রেন্ডলি করা যায়, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য করা যায়, এই ব্যাপারে তাদের পরামর্শ আমার মনে হয় খুব প্রয়োজন। যেটা জিনিস, আমাদের মার্কেটের মূল সমস্যা কিন্তু আমাদের মার্কেটে বিনিয়োগ করার মতো ভালো কোম্পানির স্বল্পতা। কিন্তু খুব কম কোম্পানি আছে। আপনি যদি বিনিয়োগ করতে যান, দেখবেন যে খুব বেশি কোম্পানি আপনি পাচ্ছেন না যেখানে আপনি লং টার্মে বিনিয়োগ করতে পারেন প্রকৃতি একজন বিনিয়োগকারী হিসাবে। তো সেজন্য ভালো কোম্পানিকে আকৃষ্ট করা প্রয়োজন। এবং স্যার, ভালো কোম্পানি আনা যায় কিভাবে? আমরা কিন্তু লিস্টিং হতে দেখছি না। কিন্তু এক্স্যাক্টলি, ভালো কোম্পানি বহুদিন থেকে লিস্টিং হচ্ছে না। যেগুলো লিস্টিং হয়েছে তারা অনেকেই ডাউটফুল কোম্পানিজ। তো ভালো কোম্পানিকে আকৃষ্ট করতে হলে আমার মনে হয় আইপিও প্রাইসিং এর উপরে আমাদের একটা ভালো পলিসি তৈরি করতে হবে। এখানে আমাদের একটা পলিসি ইন্টারভেনশন দরকার আছে। কারণ যেগুলো সত্যিই ভালো কোম্পানি, যারা আজ 20 বছর থেকে, অনেক ক্ষেত্রে যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টরে ধরেন, অনেক ভালো কোম্পানি আছে, অত্যন্ত ভালো কোম্পানি আছে, যেগুলো মার্কেটে আসলে এখন আমাদের পুঁজিবাজার সমৃদ্ধ হবে। কিন্তু তাদেরকে আনতে গেলে আপনাকে আইপিও প্রাইসিং এ আপনাকে লিবারাল হতে হবে। তারা যেটা আশা করে, তারা 20 বছর ধরে ব্যবসা করছে, তাদের 10 টাকা ফেস ভ্যালুর আপনি আইপিও প্রাইসিং কত দেবেন
এ সম্পর্কে কিন্তু খুব ভালো নীতিমালা নাই। জি, আপনি একটা মাঝারি ধরনের কোম্পানিকেও 30 টাকা 40 টাকা বোনাস দিয়ে 40 টাকায় আইপিও রিলিজ করতে পারছেন। আবার অত্যন্ত ভালো কোম্পানিকে যদি আপনি 60 টাকা অফার করেন, তারা আসবে না। এই জি। আইপিও প্রাইসিংটা কিভাবে হওয়া উচিত এবং আইপিও প্রাইসিং নানা ধরনের ম্যাল প্র্যাকটিস হচ্ছে। জি স্যার, এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই। পুঁজিবাজারে ভালো কোম্পানি আসতে চায় না, কারণ লিস্টেড এবং নন লিস্টেডের মধ্যে পার্থক্য কিন্তু খুবই কম। বর্তমানে প্রায় 5% মতো ট্যাক্স বেনিফিট পায়। আপনার মতে এই বেনিফিটটা আসলে বাড়ানো উচিত কিনা এবং তালিকাভুক্তির কিছু সুবিধা পাওয়া উচিত কিনা? কি ধরনের সুবিধা আমি জানি না, তালিকাভুক্ত স্যার, ট্যাক্সের ক্ষেত্রে জি ট্যাক্সের ক্ষেত্রে আপনি জানেন যে একসময় 10% ছিল। দীর্ঘদিন ধরে 10% পার্থক্য ছিল, এবং এইটা 10% পার্থক্য থাকাকালেও এর সুবিধা গ্রহণ করতে একটি কোম্পানিও আকৃষ্ট হয়েছে বলে আমার জানা নাই। সুতরাং ট্যাক্স ডিফারেন্স কমিয়ে দিয়ে আপনি নতুন কোম্পানিকে আকৃষ্ট করবেন, আমার মনে হয় এটা ঠিক খুব আগ্রহী হবে মানুষ, এটা আমার মনে হয়। আচ্ছা স্যার, এটার অপব্যবহার হয়েছে কি? আপনার কি মনে হয় এটার অপব্যবহার হয়েছে? অপব্যবহার তো এমন হতে পারে যে অনেক কোম্পানি আগের দিনে বিশেষ করে খুব সামান্য ট্যাক্স নিয়ে ছেড়ে আপনার শেয়ার বাজারে নিয়ে এসে একটা 10% বেনিফিট নিয়ে গেছে। তো এছাড়া এমন কোনো অপব্যবহারের ব্যাপার নাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম ট্যাক্স প্রদানকারী দেশ। এখানে ট্যাক্স জিডিপি রেশিও 8%-এর বহু নিচে, 7.2 বোধহয় খুব সম্ভবত। তো এত কম ট্যাক্স দেয় এরকম দেশ খুব কম। সুতরাং সেখানে আপনাকে যদি ট্যাক্স বেনিফিট দিতে যান, বিশেষ করে যারা সমৃদ্ধ বড় বড় কোম্পানি, সেক্ষেত্রে আপনাকে পুঁজিবাজারের যেমন লক্ষ্য রাখতে হবে, সার্বিক অর্থনৈতিক যা আমাদের কর্মকাণ্ড, আমাদের সরকারের যে আয় ব্যয়, বাজেটারি প্রভিশন, এসব দিকেও তো খেয়াল করতে হবে। সব দিকে একটা ব্যালেন্স করতে হবে। শুধুমাত্র পুঁজিবাজারের জন্য তো একটা পলিসি প্রণয়ন করতে পারেন না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 366 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,565 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 108 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,174 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 9 পয়েন্ট কমে অবস্থান করছে 3,795 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,250 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 709 পয়েন্ট কমে অবস্থান করছে 75,481 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 9 পয়েন্ট কমে অবস্থান করছে 1,344 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্চ 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $78.8, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.42 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,750, যা আগের দিনের চেয়ে $20.5 বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $30.19, যা আগের কার্যদিবসের তুলনায় $0.39 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 11,955 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 539.00 সেন্টস, যা গত দিনের চেয়ে 5.00 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 67.80 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.19 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম।
মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনি মূল্য এখন 19.02 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.33 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 44.69 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.53 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 148 টাকা 37 পয়সা, বিক্রয় মূল্য 156 টাকা 23 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 125 টাকা 99 পয়সা, বিক্রি হচ্ছে 134 টাকা 10 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 37 পয়সায়, বিক্রি করছে 86 টাকা 64 পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য 1 টাকা 34 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 49 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য 32 টাকা 41 পয়সা এবং বিক্রি মূল্য 32 টাকা 92 পয়সা। মালয়েশিয়ান রিগিত ক্রয় হচ্ছে 27 টাকা 72 পয়সা এবং আন্তঃব্যাংকের বিক্রি হচ্ছে 28 টাকা 38 পয়সায়। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। স্থানীয় বিনিয়োগে চলছে স্থবিরতা। আশঙ্কাজনকভাবে কমে গেছে বিদেশি বিনিয়োগও। আর বিনিয়োগ কমে যাওয়ায় নতুন প্রজন্মের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, দেশি বিদেশি বিনিয়োগের জন্য জরুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা। এফডিআই আকর্ষণে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী যে গ্রহণযোগ্যতা রয়েছে তা কাজে লাগানোর পরামর্শ তাদের। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করছে অন্তত 25 লাখ মানুষ। তবে বিনিয়োগের অভাবে নতুন প্রজন্মের জন্য তৈরি হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশে মাত্র 10 কোটি 43 লাখ মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 71% কম এবং গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। দুর্নীতি, আমলাতন্ত্র এবং যে তাদের যে লভ্যাংশটা, এটাকে প্রত্যাবর্তনের যে সুযোগটা বা ওইটার জটিলতা আছে, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তার বিষয়টা সবকিছু মিলে যে আসলে বিনিয়োগটা কমেছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই এখনও স্থিতিশীলতা ফেরেনি। এ কারণে নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো উদ্যোগ নিচ্ছে না বা এই ব্যাপারে কোনো অ্যাকশনে যাচ্ছে না। তার মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মানে একেবারেই তলানিতে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দেশি বিদেশি উদ্যোক্তাদের মাঝে উদ্বেগ রয়েই গেছে। এফডিআই বাড়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগানোর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তার পক্ষে সম্ভব যে কোনো দেশের এফডিআই বাংলাদেশে আনা। গ্যাস বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা, অর্জিত মুনাফা প্রত্যাবাসন সহজীকরণের কথা বলছেন অর্থনীতিবিদরা। নির্বাচিত সরকার দরকার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, তাদের যে লাভ এখানে যেটা তারা বেনিফিটটা পায়। একটা দেশের উন্নয়নের জন্য, শিল্পায়নের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সবকিছুর জন্যই রাজনৈতিক সরকার জরুরি। এদিকে বিনিয়োগে স্থবিরতা নেমে আসায় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 7.5% ঘরে, যা 42 মাসের মধ্যে সর্বনিম্ন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংকিং খাত থেকে 1700 কোটি ডলার পাচারের ঘটনা তদন্ত করতে বিশ্বের বড় 3টি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। নিয়োগ দেওয়া ফার্মগুলো হলো EY, ডেলয়েট ও KPMG। গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে এরই মধ্যে 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অপরাধীদের বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ। অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনরা গেল 15 বছরের শাসনামলে বাংলাদেশের ব্যাংক থেকে 2 লাখ কোটি টাকা পাচার করেছে।
দর্শক, এরই সাথে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল সকাল 10:30টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।